গুড মর্নিং, সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি সুব্রত, তোমাদের কেমিস্ট্রি লেকচারার, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা। আজকে আমরা গ্যাস তরলীকরণের আরেকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব, সেটা হলো জুল থমসন প্রভাব। জুল থমসন প্রভাব বোঝার আগে বা চিন্তা করার আমি কি কি আছে সেগুলো বলার আগে কয়েকটা কথা একটু বলে নিতে চাই যে আমরা একটি উচ্চ চাপীয় কোনো স্থান থেকে নিম্ন চাপীয় স্থানে গ্যাসকে যদি সরু ছিদ্রপথে পাঠাই বা সরু ছিদ্রপথে গমন করতে দেই, তবে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এখন এটা কেন হ্রাস পায় সেটা আমি বলবো, সেটা তোমরা বললেই তোমরা বুঝতে পারবা। ওকে, আমরা দেখি কি হয় কি যে এখানের একটি ছোট জায়গায় অনেকগুলো গ্যাসীয় অণু একসাথে আছে। এখন যদি গ্যাসীয় অণুগুলো এখানে একসাথে থাকে, তার মানে ছোট জায়গার মধ্যে বা অল্প জায়গার মধ্যে যদি তারা থাকে, তাহলে তাদের মধ্যবর্তী একটা আকর্ষণ বল বা আন্তঃনবিক দূরত্ব অনেক কম থাকে। এখন একে যদি এই উচ্চ চাপীয় স্থান থেকে আমি যে নিম্ন চাপীয় স্থানে পাঠাই, তোমরা জানো নিম্ন চাপীয় স্থান কেন, কারণ এর আয়তনটা অনেক বড়। চাপের সাথে আয়তনে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। এখন যদি এই আয়তন বড় বিধায় আমি যদি চিন্তা করি যে চাপটা তখন কি হয়ে যাবে, অল্প হয়ে যাবে, নিম্ন হয়ে যাবে। চাপ যদি নিম্ন হয়ে যায়, এই বড় একটি জায়গার মধ্যে গ্যাসগুলো, তোমরা সবাই জানো আমি ছোট জায়গায় রাখি বা বড় জায়গায় রাখি না কেন, গ্যাসীয় অণুগুলো সম্পূর্ণ আয়তন দখল করে থাকে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব বা আন্তঃনবিক দূরত্ব কি হয়ে যাবে, কম থেকে বেশি হয়ে যাবে। এখন একটি গ্যাসীয় অণুকে খুব কম সময়ের মধ্যে অনেক বড় জায়গায় ছড়িয়ে পড়তে হবে, খুবই বড় জায়গায় ছড়িয়ে পড়তে হবে। এখন এই যে ছড়িয়ে পড়ার যে বিষয়টা, তার জন্য একটি অণু তার পাশে অণুকে ধাক্কা দেবে। এখন এই ধাক্কা দেওয়ার জন্য একটি কাজ করতে হবে, সেই কাজের যে প্রয়োজনীয় শক্তি, সেই শক্তিটা সে তার অভ্যন্তরীণ শক্তি থেকে নিবে। কথাটা এমন যে সে তার অভ্যন্তরীণ শক্তি থেকে নিবে। একটু চিন্তা করো, একটি উচ্চ চাপীয় স্থান, সেখান থেকে উচ্চ চাপে আমি একটি নিম্ন চাপীয় স্থানে পাঠালাম, যেখানে আয়তনটা অনেক বড়। এই আয়তন বড় বিধায় চাপ অনেক কম, তার ফলে অণুগুলো অনেক দূরে ছড়িয়ে পড়বে এবং এই দূরে ছড়িয়ে পড়ার জন্য তার অভ্যন্তরীণ শক্তি ব্যবহৃত হবে। কি করার জন্য? ছড়িয়ে পড়তে যে কাজ হয় সেই কাজটাকে চালনা করার জন্য। তাহলে এই যে অভ্যন্তরীণ শক্তিটা ব্যবহৃত হবে, তাহলে শক্তি ব্যবহার করলে সেটা কি আমি বলতে পারি তাপও এক প্রকার শক্তি। তাহলে এই অভ্যন্তরীণ শক্তি ব্যবহৃত হলে তার অভ্যন্তরীণ যে তাপমাত্রা সেটা কমে যাবে। এবং এই ঘটনাটা যদি আমি বারবার ঘটাই, তাহলে গ্যাসীয় অণুগুলো বা গ্যাসগুলো তার সন্ধি তাপমাত্রায় উপনীত হবে। তখন আমি তাকে সামান্য চাপ প্রয়োগ করলেই বা যে চাপ প্রয়োগ করলে সে তরলে পরিণত হয়, সেই চাপ প্রয়োগ করলেই তাকে আমি তরলে পরিণত করতে পারবো। কথাটা সহজ। একটি উচ্চ চাপীয় স্থান থেকে সরু ছিদ্রপথে যদি গ্যাসীয় অণুগুলোকে নিম্ন চাপীয় স্থানে আনয়ন করি, তাহলে গ্যাসের কি হয়, তাপমাত্রা হ্রাস পায়। এই ঘটনাটা যদি বারবার ঘটানো হয়, তাহলে তাপমাত্রা সংকট তাপমাত্রায় উপনীত হয়, যখন তাকে আমি চাপ প্রয়োগ করেই তরলে পরিণত করতে পারি। ওকে, এই ঘটনাটা সর্বপ্রথম দেখেন বিজ্ঞানী জুল এবং থমসন, এই পদ্ধতিটি আবিষ্কার করেন। আমি এখন একটু ব্যাখ্যায় যাই, তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিও। দেখো কি বলছি। বিজ্ঞানী জুল ও থমসন পরীক্ষা করে দেখান যে উচ্চ চাপীয় আবদ্ধ পাত্রের গ্যাসকে যখন সছিদ্র প্লাগ বা ছিপির মধ্য দিয়ে হঠাৎ নিম্ন চাপ বিশিষ্ট বিরাট স্থানে প্রসারিত হতে দিলে দেখা যায় গ্যাসের তাপমাত্রা হ্রাস ঘটে। একে জুল থমসন প্রভাব বলে। ওকে, কারণ আমি যা বলেছি তাই এখানে লেখা আছে। দেখো, গ্যাসের প্রসারণকালে গ্যাসকে কাজ করতে হয়। প্রসারণকালে গ্যাসের সম্মুখের গ্যাসকে, একটি গ্যাস তার সম্মুখের গ্যাসকে ধাক্কা দিয়ে সরাতে হয়, যাতে আন্তঃনবিক শক্তির বিরুদ্ধে কাজ করতে হয়। আন্তঃনবিক শক্তির বিরুদ্ধে কেন? দেখো, আমার প্রথমে অণুগুলো কি কাছাকাছি ছিল, কিন্তু দূরে সরে যাওয়ার জন্য কি আন্তঃনবিক শক্তিটা কি বিরুদ্ধে, যে তাকে দূরে সরে যেতে হচ্ছে, তার মানে আন্তঃনবিক শক্তির বিরুদ্ধে তাকে কাজ করতে হচ্ছে। ওকে, এই দূরে ছড়িয়ে পড়তে হয়।
এই প্রসারণ যদি অতি দ্রুত ঘটে এবং তা পরিবেশ থেকে তাপশক্তি শোষণ করতে পারে না, যার ফলে গ্যাসগুলো অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে। মানে এই ঘটনাটা যদি দ্রুত ঘটে তাহলে কি হবে, সে অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে কাজটা করবে, যার ফলে তার তাপমাত্রা হ্রাস ঘটে এবং এই তাপমাত্রা হ্রাস করতে করতে সংকট তাপমাত্রায় চলে আসে, ফলে চাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয়। খুব সহজ কয়েকটা কথা বললাম। আমি যদি ব্যাখ্যাটা আগে না দিতাম তাহলে বুঝতে একটু সমস্যা হতো। ব্যাখ্যাটা শুনে মনে হয় বুঝতে পেরেছো সবাই। ওকে, এখন তোমাদের একটা SW দিব। এগুলো একদম সহজ টপিক, সেজন্য SWগুলো আমি দিয়ে দিচ্ছি। বই লেখা আছে, বই দেখে একটু আমাকে SWগুলো সবাই সাবমিট করবে। প্রথম যে SW সেটা হলো হাইড্রোজেন এবং হিলিয়ামকে কেন সহজে তরলে পরিণত করা যায় না। দ্বিতীয়টা হলো CNG কি, কিভাবে তৈরি করা হয় এবং এর ব্যবহার কী। LNG লিকুইফাইড ন্যাচারাল গ্যাস কি, প্রস্তুতি ও ব্যবহার লিখো। LPG লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, প্রস্তুতি ও ব্যবহার লিখো। ওকে, তোমরা প্রতিটা একটা পেজের মধ্যে লিখে আমাকে ছবি তুলে সাবমিট করবে। ওকে, আমরা এখন নতুন একটা টপিকে চলে যাব। সেই নতুন টপিকটা চলে যাচ্ছি। দেখো, আমরা এখন যে টপিকটা শিখবো সেটা হলো বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে সংঘটিত বিক্রিয়া ও মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন, প্রাকৃতিক ফিক্সেশন। কিভাবে মাটিতে নাইট্রোজেন পদার্থ বা নাইট্রোজেন জাতীয় পদার্থগুলো আসে সেই সম্পর্কে আমরা এখন শিখব, যার মধ্যে প্রাকৃতিক একটি ঘটনা আছে এবং কৃত্রিম ঘটনা আছে। আমাদের মনে রাখতে হবে যে এই ঘটনার কারণে বা এই ঘটনা ঘটে বিধায় বৃষ্টির পানি পিএইচের মান 7-এর কিছু কম। এটা কিন্তু প্রাকৃতিক ঘটনা, এটা কিন্তু আবার অ্যাসিড বৃষ্টি বলো না, এটা প্রাকৃতিক ঘটনা। ওকে, আমরা শুরু করি। ওকে, আমরা প্রাকৃতিক ফিক্সেশনের বিক্রিয়াগুলো শুরু করি। প্রথমে যখন বিদ্যুৎ চমকায় তখন অনেক তাপমাত্রা উৎপন্ন হয় বা অনেক টেম্পারেচার পাওয়া যায়। সেই তাপমাত্রায় নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এখানে টেম্পারেচার প্রায় 3000 থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়। সেটা বিদ্যুৎ ক্ষরণের ফলে, বিদ্যুৎ ক্ষরণ বলতে বজ্রপাতের ফলে এই জিনিসটা তৈরি হয়। এই তাপমাত্রায় নাইট্রিক অক্সাইড, কেন এই তাপমাত্রা দরকার? আসলে তোমাদের মনে রাখতে হবে আমাদের প্রকৃতিতে নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পর মিশ্রিত অবস্থায় থাকে এবং সেটা এত বেশি পরিমাণে মিশে থাকে যে তাদের মধ্যে তো বিক্রিয়া হতেই পারে, কিন্তু তাদের মধ্যে কোনো বিক্রিয়া হয় না। সেই বিক্রিয়া অতি উচ্চ তাপমাত্রায় নাইট্রিক অক্সাইড তৈরি করে। ওকে, এই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। কি তৈরি করে? নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। আমি যদি সমতা করে এখানে 2 অণু দিব, এখানে 2 অণু দিব, তাহলে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে। এখন এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আমি বৃষ্টির পানির সাথে যদি মিশাই তাহলে HNO HNO2 নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। তুমি যদি বলো যে সমতা করার জন্য আর কিছু দিতে হবে কিনা, এখানে অক্সিজেনের একটা বিষয় আছে, তুমি যদি অক্সিজেন দাও তাহলে সমতাটা হয়ে যায়। দুইটা অ্যাসিডই তৈরি হয়, নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হয় এবং সেই অ্যাসিডটা বৃষ্টির পানির সাথে মিশে বৃষ্টির পানির পিএইচকে কমিয়ে দেয়। এটা একটা প্রাকৃতিক ঘটনা, এই কারণে বৃষ্টির পানির পিএইচ কিছুটা কম হয়। ওকে, এতটুকু বুঝতে পেরেছি তো মনে হয়। ওকে, এখন এই বৃষ্টির পানি আমাদের কোথায় পড়ে? মাটিতে পড়ে। মাটিতে আছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এর সাথে এই বৃষ্টির পানি যখন মিশে উৎপন্ন করে ক্যালসিয়াম নাইট্রেট CaNO3 প্লাস পানি। আর আবার আছে ক্যালসিয়াম কার্বনেট, তাও আবার নাইট্রিক অ্যাসিডের সাথে যদি মিশে উৎপন্ন করবে ক্যালসিয়াম নাইট্রেট আর পানি
আর কার্বন ডাইঅক্সাইড এরা উৎপন্ন করবে। এখন এই যে নাইট্রেট, এগুলো কি হয়, মাটিতে সঞ্চিত অবস্থায় থাকে এবং সেই সঞ্চিত মাটি কি করে, গাছ নেয়। গাছ নিয়ে গাছ যখন বড় হয়, তখন যখন মারা যায়, তখন আবার সে আবার নাইট্রোজেনগুলোকে আবার প্রকৃতিতে ছেড়ে দেয়। ওকে, আমরা এই প্রাকৃতিক ঘটনাটা বুঝতে পেরেছি। এখন আমরা কৃত্রিম ফিক্সেশন সম্পর্কে আলোচনা করব। কৃত্রিম ফিক্সেশন কি, কৃত্রিম ফিক্সেশন কিভাবে হয়, আমরা এটা একটু শিখব। কৃত্রিম হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরির সবাই জানি যে নাইট্রোজেন যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তখন অ্যামোনিয়া তৈরি হয়। এখানে টেম্পারেচার 200 ATM টেম্পারেচার, 550 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিছু প্রভাবক ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রন চূর্ণ, এগুলো থাকে। এই অ্যামোনিয়াকে আমি যখন কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়েকশন করাবো, একটা নির্দিষ্ট পিলিং টাওয়ার আছে, সেখানে পিলিং টাওয়ার আগে একটা রিয়েক্টর আছে, সেখানে ইউরিয়া তৈরি করার রিয়েক্টর। সেই ইউরিয়া তৈরি করার রিয়েক্টরের মধ্যে যখন রিয়েকশন করাবো, তখন ইউরিয়া তৈরি হবে, NH2CO NH2। এই ইউরিয়া থেকে আমি ডাইঅ্যামোনিয়াম সালফেটও তৈরি করতে পারি, ড্যাপ, যাকে ড্যাপ বলে। এটা হলো ইউরিয়া সার। এবং তাছাড়াও ডাইঅ্যামোনিয়াম ফসফেট জাতীয় সারও তৈরি হয়। তাহলে এই যে সারগুলো, সেগুলো আমরা কোথায় ব্যবহার করি, মাটিতে ব্যবহার করি। সেগুলো গাছ আরোহণ করে এবং আহরণ করে প্রাকৃতিক উপায়েই আমরা নাইট্রোজেনের একটা ফিক্সেশন ব্যবস্থা করি। আবার সেখান থেকেই সেগুলো যখন গাছ মারা যায় তখন প্রকৃতিতে চলে যায়। এটা একটা নাইট্রোজেন চক্রের মতোই বলা যায় এবং এটা একটা নাইট্রোজেন চক্র। এরপর আমরা যেটা শিখব সেটা এখনই শুরু করতেছি, একটু দেখো। শিল্পের গ্যাসীয় বর্জ্য ও বায়ু দূষণ। বায়ু দূষক প্রধানত দুই প্রকার। একটা হলো গ্যাসীয় বায়ু দূষক, যেগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়, অজৈব গ্যাসীয় দূষক আর জৈব গ্যাসীয় দূষক। এগুলো নিয়ে আমি এখনই বলবো, তোমরা দেখতে থাকো। তারপর কণা জাতীয় দূষক, এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখানে গ্যাসীয় দূষক এবং কণা জাতীয় দূষকের পার্থক্য বা এদের মধ্যে কোনগুলো কোথা থেকে উৎপন্ন হয় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের লাগবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি শিল্পের গ্যাসীয় বর্জ্য ও বায়ু দূষণের কী কী দূষক হতে পারে সেই সম্পর্কে একটু দেখো। যে অজৈব দূষকগুলো কী কী, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বনের যৌগ, এখানে কার্বন ডাইঅক্সাইড হবে, নাইট্রাক্স অক্সাইড, এটা নাইট্রোজেনের যে কোনো ধরনের অক্সাইড হলেই হবে, নাইট্রোজেন ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড ইত্যাদি যে কোনো কিছুই হতে পারে। অ্যামোনিয়া, এগুলো হলো সবগুলো নাইট্রোজেনের যৌগ। এগুলো অজৈব যৌগ। এর মধ্যে তারপর 3 নম্বরে কি আছে একটু দেখো, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, যেগুলো সালফার এবং সালফারের যৌগ। তারপর হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হ্যালোজেন জাতীয় যৌগ। আর জৈব গ্যাসীয় দূষক, ওকে, জৈব গ্যাসীয় দূষক কোনগুলো আছে একটু দেখো, হাইড্রোকার্বন, অ্যালডিহাইড, কিটোন, অ্যামোনিয়া, অ্যালকোহল, এগুলো। এখন কণা জাতীয় দূষক তোমরা সবাই জানো, কণা জাতীয় দূষক কোনগুলো হতে পারে, ধুলা, তারপর বালু, ধোঁয়া, তারপর ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণ, এটাকে বলা হয় স্মোক। এছাড়া বেশ কিছু ধাতব পার্টিকুলেট বায়ু দূষণ ঘটায়, যেমন অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সিলিকন। কয়লার দহনে এগুলো কোথায় উৎপন্ন হয়, খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, এগুলো কয়লার দহনে সৃষ্ট হয়। তার 2 নম্বর আছে সোডিয়াম ক্লোরাইড, এগুলো অর্গানো হ্যালাইড পলিমার বজ্র থেকে উৎপন্ন হয়। তারপর অ্যান্টিমনি, সেলেনিয়াম, এগুলো তেল ও কয়লার দহনে সৃষ্ট হয়। তারপর লেডযুক্ত জ্বালানি থেকে উৎপন্ন হয়। লেডযুক্ত জ্বালানি বলতে আমরা যে আগে অকটেন নাম্বার বৃদ্ধি করার জন্য টেট্রাইথাইল লেড ইউজ করি, যে কোনো ধরনের পেট্রোলিয়াম জাতীয় পদার্থে, সেগুলো জ্বালানি হিসাবে যখন ব্যবহার করা হয় সেগুলো পুড়ে যে লেড তৈরি করে, তার লেডযুক্ত জ্বালানি থেকে এটা উৎপন্ন হয়। জিঙ্কটা উৎপন্ন হয় জ্বালানি দহনে সৃষ্ট হয় জিঙ্ক। সো এইটা আমাদের অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর পরিমাণে অবজেক্টিভ পরীক্ষায় আসে। তো তোমাদের মাথায় রাখতে হবে এগুলো অবজেক্টিভ, যাতে আমরা মনে রাখতে পারি কোনটা কোথায় উৎপন্ন হয়, কোনটা কোথায় লাগে। ওকে, ধন্যবাদ।
আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাইমারি দূষক কী, সেকেন্ডারি দূষক কী সেই সম্পর্কে একটু দেখি। প্রাইমারি দূষক মানে হলো সেই সব দূষক যাদের উৎস থেকে নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গত হয় করে বায়ুতে মিশে যায়, তাদেরকে প্রাইমারি দূষক বলা হয়। মানে কি, যেগুলো হলো সরাসরি বায়ুতে মিশে যাবে এবং বায়ু দূষণ ঘটাবে সেগুলোকে বলা হয় প্রাইমারি দূষক। যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, ধূলিকণা, ছাই ইত্যাদি। সেকেন্ডারি দূষক কোনগুলো? যেগুলো এক বা একাধিক গ্যাসীয় উপাদানের সাথে প্রাইমারি দূষক যুক্ত হয়ে যে নতুন দূষকের সৃষ্টি করে সেগুলোকে বলা হয় সেকেন্ডারি দূষক। তার মানে প্রাইমারি দূষকের সাথে অন্য একটা দূষক মিশে কী তৈরি করবে, আর একটা নতুন ধরনের দূষক সৃষ্টি করবে, এদেরকে বলা হয় সেকেন্ডারি দূষক। যেমন সালফার ডাইঅক্সাইড, এর সাথে পানি মিশে সালফিউরিক অ্যাসিড হয়। তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড, তারপর এগুলো প্রত্যেকটাই সেকেন্ডারি দূষক। এখন যে টপিকটা শিখবো সেটা হলো বায়ু দূষকের ঘনমাত্রা। আমরা দেখব একটা বইয়ের কপি, সেখান থেকে আমরা আলোচনা করব। এই যে এখানে আমাদের বায়ু দূষকের ঘনমাত্রার লিমিট দেওয়া আছে। লিমিটগুলো কী কী? কার্বন ডাইঅক্সাইড ঘনমাত্রা হলো 320 ppm পর্যন্ত থাকতে পারবে। তারপর মিথেন থাকবে 2 ppm, হাইড্রোজেন 2 ppm, ওজন 0.02 ppm, নাইট্রিক অক্সাইড 0.00006 ppm, সালফার ডাইঅক্সাইড 0.0002 ppm, হাইড্রোজেন সালফাইড সেটা থাকবে 0.0002 ppm। এই লিমিটে সেগুলো থাকবে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বায়ু দূষক পদার্থ কোনগুলো সেগুলো। একটু আগে আমরা দেখেছি বায়ু দূষক পদার্থগুলোর রেঞ্জ, এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। যেসব বস্তু প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে বায়ুতে প্রবেশ করে বিভিন্ন অংশে স্বাভাবিকের পরিমাণের চেয়ে বৃদ্ধি বা হ্রাস পায়, ফলে মানুষ ও অন্যান্য জীবের ক্ষতির কারণ হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, পরিবেশের ওই সকল বস্তুকে বায়ু দূষক বলা হয়। কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সিএফসি, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোকার্বন প্রভৃতি বাতাসের উপাদান নয়, কিন্তু শিল্প কারখানা হতে প্রতিনিয়ত এই গ্যাসগুলো বাতাসে মিশে বাতাসকে দূষিত করছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসের সাধারণ উপাদান মাত্রা 350 ppm হলেও অতিরিক্ত পরিমাণ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে এর মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ফলস্বরূপ গ্রিনহাউস প্রতিক্রিয়া ও পরিবেশের গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মূলত কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রাস অক্সাইড, এটা নাইট্রোজেন যে কোনো অক্সাইড, সেকে NOx বলা হয়, নক্স, হাইড্রোজেন সালফাইড, কার্বন কণা, ধূলিকণা, তাপ, দুর্গন্ধ প্রভৃতি বায়ুতে বা পরিবেশে নির্গত হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। কোন কোন দূষকগুলো এই ঘটনা ঘটায় সেগুলোর বর্ণনা আমরা একটু পরেই শিখব। এই নিচেই আমাদের প্রথম যে দূষক তার নাম দেওয়া আছে সেটা হলো কার্বন মনোক্সাইড। মোট নির্গমন 9.6%। এগুলো নির্গমিত হয় লৌহ ইস্পাত শিল্প থেকে। মনোক্সাইড বাতাসের মাত্রা হলো 0.1 থেকে 0.12 ppm, তবে শহর অঞ্চলে কোথাও কোথাও এর মাত্রা 55 ppm পর্যন্ত হতে পারে। বায়ুমণ্ডলে কার্বন মনোক্সাইডের জীবনকাল বা কখন শেষ হয় সেটা হলো 30 থেকে 120 দিন। গ্যাসীয় দূষকগুলোর মধ্যে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেশি এবং ক্ষতিকর প্রভাব এর পরিমাণও বেশি, কিন্তু এই গ্যাস এর জীবনকাল কম হওয়ায় প্রভাব যত হওয়ার কথা ছিল তার থেকে কম প্রভাব পরিলক্ষিত হয়। কার্বন মনোক্সাইড বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে অথবা হাইড্রোজেন অক্সিজেন রেডিকেল এর সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এ পরিণত হয়। এখানে দেওয়া আছে কার্বন মনোক্সাইড প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোক্সাইড রেডিকেল ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন। এরপর আমাদের গুরুত্বপূর্ণ যে দূষক সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। তোমরা সবাই এই সম্পর্কে অনেকেই জানো, যেগুলো তৈরি হয় কয়লার প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম কার্বন যৌগ থেকে। কয়লার দহন এবং শিল্প কারখানার দহনে অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়।
জীবাশ্ম জ্বালানি হতে প্রতি বছর ৬,০০০ মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এগুলো কোথায় পাওয়া যায়? নির্গত কার্বন ডাইঅক্সাইডের অধিকাংশ সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ও সমুদ্র কর্তৃক শোষিত হয়। উদ্ভিদ বায়ুমণ্ডল হতে কার্বন মনোক্সাইড শোষণ করে উদ্ভিদের খাদ্য কার্বোহাইড্রেট উৎপন্ন করে এবং সমুদ্র কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করে কার্বনের শিলা উৎপন্ন করে। মাত্রা: বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের গ্রহণযোগ্য মাত্রা হলো ৩০০ থেকে ৩৫০ ppm, কিন্তু বিভিন্ন উৎস থেকে অত্যাধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে মেশার কারণে বর্তমানে এর ppm এর মাত্রা প্রায় ৪৫০ থেকে ৫৫০ বা ৫০০ ppm পর্যন্ত হয়। প্রভাব: কার্বন ডাইঅক্সাইডের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ বা খুবই লক্ষণীয়, কারণ এটা থেকে গ্রিনহাউস গ্যাস এর সৃষ্টি হয়, যা পৃথিবীর তাপ ধরে রাখে এবং তাপ ধরে রাখার কারণে আমাদের পৃথিবী কন্টিনিউয়াসলি গরম হচ্ছে, এবং এই গরমকেই আমরা গ্লোবাল ওয়ার্মিং নামে জানি, যার কারণেই প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় ঘটতেছে। যে দূষকটা নিয়ে আলোচনা করব সেটা হলো নাইট্রোজেনের অক্সাইড। এটা নাইট্রিক অক্সাইড হতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে, নাইট্রোজেন টেট্রাঅক্সাইড হতে পারে, পেন্টাঅক্সাইডও হতে পারে, নাইট্রাস অক্সাইডও হতে পারে। এদের মধ্যে বায়ু দূষকের প্রেক্ষাপটে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গুরুত্বপূর্ণ। এদের একসাথে NOx দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত জ্বালানি বা সাধারণ জ্বালানি দহনে NOx গ্যাস উৎপন্ন হয়। নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠনে মূল বিক্রিয়া হলো নাইট্রোজেন প্লাস অক্সিজেন, নাইট্রিক অক্সাইড প্লাস অক্সিজেন = নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখানে টেম্পারেচারটা অধিক পরিমাণ দরকার হয়, যা বিভিন্ন দহন প্রক্রিয়ায় এই ঘটনাটি ঘটে। শিল্প কারখানায় কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস এর উচ্চ তাপমাত্রা দহনে বায়ুর নাইট্রোজেন দ্বারা জারিত হয়ে নাইট্রিক অক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বিশেষ করে বয়লার ও হিটারে হতে সবচেয়ে বেশি পরিমাণে NOx উৎপন্ন হয়। মাত্রা: প্রাকৃতিক উৎস থেকে নির্গত NOx এর মাত্রা সকল স্থানে মোটামুটি একই, কিন্তু মানুষ্য সৃষ্ট উৎস হতে নির্গত NOx এর মাত্রা এক স্থান থেকে অন্য স্থানে এক এক রকম হতে পারে। নির্গত সকল সময় নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ একরকম থাকে না। যখন রাস্তায় যানবাহন বেশি হয় তখন এর মাত্রা 400 parts/billion এবং যত সময় অতিবাহিত হয় তার পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে এবং পরিমাণটা 250 parts/billion থাকে। নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডের জীবনকাল 4 থেকে 3 দিন। বিভিন্ন আলোক রাসায়নিক বিক্রিয়ায় এগুলো নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যা বৃষ্টির পানির সাথে পতিত হয়ে নাইট্রেট লবণে পরিণত হয়, যা উদ্ভিদের মূল পুষ্টি উপাদান নাইট্রোজেনের অভাব পূরণ করে। নাইট্রিক অক্সাইড গঠনে অবশ্য ওজোন গ্যাসের আলাদা একটি ভূমিকা আছে। পরের যে দূষক সেটা হলো সালফার ডাইঅক্সাইড। এইটা ঠিক একই রকম তোমাদের আমি দিয়ে দিয়েছি, তোমরা নিজেরা একটু পড়ে নাও। মাত্রা কি, আধার কি, কী ধরনের বিক্রি হয় সেটা নিজেরা একটু পড়ে নিও। ক্রিয়া এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে যানবাহন থেকে যে ধরনের অক্সাইডগুলো কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নক্স, সালফার ডাইঅক্সাইড বের হয়, এগুলো আমাদের কী ধরনের সমস্যা করতে পারে, যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যে যুক্ত হয় সেই হিমোগ্লোবিনের যে বাধা প্রদান করে সেটা হলো কার্বন মনোঅক্সাইড। একটু দেখো যে যদি কার্বন মনোঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, মনোক্সি হিমোগ্লোবিন এবং অক্সিজেন তৈরি করে, যা আমাদের শরীরে রক্ত পরিবহনে বাধা সৃষ্টি করে। এছাড়াও এরা আরও অনেক ধরনের প্রবলেম তৈরি করে, যেগুলো আমি সুন্দরভাবে পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি। তোমরা সুন্দরভাবে এগুলো পড়বে এবং মুখস্থ করে রাখবে। আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রিনহাউস গ্যাস। তোমরা সবাই গ্রিনহাউস গ্যাস সম্পর্কে কিছুটা আইডিয়া আছে তোমাদের সবার মধ্যে। গ্রিনহাউস গ্যাস কী বা গ্রিন হাউস কি? প্রথম যে কথাটা বলবো যে গ্রিনহাউস গ্যাসের কারণে আমাদের এই পৃথিবীতে পরিবেশ বিপর্যয় সব থেকে বেশি পরিমাণে হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং যে বিষয়টা সেটা এই গ্রিনহাউস গ্যাসের কারণেই হচ্ছে। আর এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেই আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে।
গ্রিন হাউস গ্যাস কী সেটা নিয়ে আমরা যদি আলোচনা করি, তোমরা মোটামুটিভাবে সবাই জানো যে গ্রীষ্মপ্রধান দেশগুলোতে তাপমাত্রা মোটামুটি অনেক ভালো বেশি পরিমাণে থাকে। গড় তাপমাত্রা যদি হিসাব করা হয় তাহলে তা 15 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে। কিন্তু শীতপ্রধান দেশ যেখানে তাপমাত্রা বা সূর্যের আলো সেইভাবে পৌঁছায় না, সেই সকল দেশের তাপমাত্রা 0 ডিগ্রির নিচে থাকে। এই সকল দেশে গাছপালা বেঁচে থাকার জন্য বা গাছপালা উৎপাদনের জন্য যে তাপমাত্রা দরকার, সেই তাপমাত্রাটা একটা নির্দিষ্ট তাপমাত্রা দরকার। এখন সেই তাপমাত্রা যদি আমি ধরে রাখতে পারি বা কোনো জায়গায় যদি তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে গাছপালা খুব ভালোভাবে জন্মাবে। এখন গ্রিন হাউস বলতে একটি কাচের ঘরকে বোঝায়, যেখানে দিনের বেলা সূর্যের আলো প্রবেশ করবে। এবং তোমরা সবাই জানো সূর্যের আলো যখন সূর্য থেকে বিকিরিত পদ্ধতিতে আমাদের পৃথিবীতে আসে, তখন তার তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে। কিন্তু যখন এই সূর্যের আলো বা এই তাপ পৃথিবী থেকে বিকিরিত হয়, তখন তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে। সে কারণে কাচের মধ্য দিয়ে আলো খুব সহজেই প্রবেশ করতে পারে। কিন্তু যখন বিকিরিত আলো বা বিকিরিত তাপ বিকিরণ হয়, তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে কাচের ভিতর দিয়ে তাপ বের হতে পারে না। এ কারণে কাচের ভিতরে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে বা কাচের ভিতরে তাপমাত্রা গাছপালার জন্মানোর উপযোগী অবস্থায় থাকে এবং গাছপালা খুব সুন্দরভাবে বাড়তে পারে। এই ঘটনাটির মাধ্যমে ওই এলাকার বা ওই গ্রিন হাউস বা ওই হাউসের ভিতরে তাপমাত্রা বৃদ্ধি পায়। আমাদের পৃথিবীর চারদিকে যে বায়ুমণ্ডল আছে সেটাও গ্রিন হাউসের মতোই কাজ করে। সূর্যের আলো প্রবেশ করে এবং সেই বায়ুমণ্ডল সূর্যের আলোকে বিকিরিত হতে বাধা প্রদান করে। এখন কারা এই সূর্যের আলোকে বা সূর্যের যে তাপ বিকিরিত হয় পৃথিবী থেকে, তাকে বাধা প্রদান করে, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। পৃথিবীর গ্রিন হাউস বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমাদের বায়ুমণ্ডল পৃথিবীকে খুব সুন্দরভাবে চারদিক থেকে ঘিরে রেখেছে, যার ফলে উচ্চ তরঙ্গদৈর্ঘ্যের আলো বা তরঙ্গদৈর্ঘ্যকে সে যেতে বাধা প্রদান করে। এখন এর জন্য কিছু গ্যাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার মধ্যে প্রধান যে গ্যাসটি হলো সেটি হলো কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড প্রথম আমাদের পৃথিবীতে আশীর্বাদ স্বরূপ ছিল এ কারণ পৃথিবী সর্বপ্রথম অনেক ঠান্ডা ছিল। যখন কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে সূর্যের আলো বাধাপ্রাপ্ত হতো এবং পৃথিবী আস্তে আস্তে গরম বা উষ্ণ হয়েছে এবং আমাদের প্রাণী জগতের বংশবৃদ্ধি বা বেঁচে থাকার উপযোগী অবস্থায় হয়েছে। কিন্তু এর পরিমাণ অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে তা অনেক বেশি পরিমাণে তাপ ধরে রাখতেছে এবং সেই তাপ আমাদের মহাশূন্যে যেহেতু তাপ যেতে পারতেছে না, পৃথিবীর তাপ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যদি পৃথিবীর তাপ এভাবে বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হব। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা গ্রিনহাউস বৃদ্ধির কারণ সম্পর্কে বলে দিয়েছি, তোমরা একবার রিডিং পড়লেই বুঝতে পারবা কী কী আছে। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, যে কোনগুলো গ্রিনহাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন, এগুলো সবগুলোই গ্রিনহাউস গ্যাস। তবে সবথেকে বেশি যে গ্যাসটার কারণে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। আমাদের প্রত্যেকটা গ্যাস মনে রাখতে হবে। গ্রিনহাউস গ্যাসসমূহের নাম খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপর যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো গ্রিনহাউস গ্যাসের প্রভাব। তোমরা সবাই এই সম্পর্কে প্রভাব প্রথম যেটা ছিল তাপমাত্রা বৃদ্ধি, দ্বিতীয়তে ছিল পানিচক্রের পরিবর্তন, তারপর স্বাস্থ্যের ওপর প্রভাব, তোমরা একটু পড়লেই বুঝতে পারবা। বাস্তুতন্ত্রের ওপর প্রভাব, বনাঞ্চলের উপর প্রভাব, মরুভূমির উপর প্রভাব, সমুদ্র উপকূলের উপর প্রভাব। এই সম্পর্কে রিডিং পড়লেই তোমরা বুঝতে পারবে। আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ওজোন স্তর ক্ষয়। সিএফসি কর্তৃক ওজোন স্তর ক্ষয়। সবাই আমরা ক্লোরোফ্লোরোকার্বন সম্পর্কে জানি, যেটা প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের টপিকের মধ্যে ছিল।
ক্লোরোফ্লোরোকার্বন CFC। এই ক্লোরোফ্লোরোকার্বন আমাদের অনেক জায়গায় আমরা ব্যবহার করি, যেমন ফ্রিজে, এসিতে, যেগুলো ঠান্ডা হিমায়ক হিসেবে ব্যবহার করা হয়। এখন এই যে পদার্থগুলো, এগুলো খুবই নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তোমরা জানো কি না, এগুলো পরিবেশে যখন থাকে তখন খুবই নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কারণ এগুলো একটা যৌগের মধ্যে থাকে। কিন্তু যখন এরা গ্যাসীয় অবস্থায় পরিবেশে মুক্ত হয়, পরিবেশে কারোর সাথে বিক্রিয়া না করে সেগুলো আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন স্তর আছে সেখানে চলে যায়। ওজোন স্তরের সাথে তারা বিক্রিয়া করে। আসলে ওজোন স্তরের সাথে বিক্রিয়া কথাটা এইভাবে না, কথাটা বলতে হবে যে ইউভি লাইটের উপস্থিতিতে CFC গ্যাসটা ভেঙে যায়, ভেঙে মুক্ত ক্লোরিন পরমাণু তৈরি করে। তোমরা সবাই জানো ক্লোরিন একটি সক্রিয় মৌল, এবং সেটা যদি মুক্ত ক্লোরিন তৈরি করে, মুক্ত ক্লোরিন সেটাও অধিক মাত্রায় সক্রিয়। তা নিষ্ক্রিয় ওজনের সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাসকে অক্সিজেনে পরিণত করে, এবং ওজোন গ্যাসগুলো অক্সিজেনে কনভার্টেশনের মাধ্যমে ওজোন স্তর ধ্বংস হয়। আমরা বিক্রিয়াটা একটু দেখি, বিক্রিয়া দেখলে কিছুটা আইডিয়া করতে পারবো কিভাবে ধ্বংস হয়। আমরা যে কোনো একটি CFC নিলাম, Cl2CF, তো CL3 নিয়ে করি, Cl3CF। এটা ইউভি লাইটের উপস্থিতিতে এইচমিউটা হলো কোনটা, ওই যে =Hµ, সেই সূত্র =Hµ, তো বুঝতে পেরেছি শক্তি। সেই শক্তির উপস্থিতিতে ক্লোরিন মুক্ত পরমাণু আর Cl2CF মুক্ত পরমাণু তৈরি করে। এই ক্লোরিন মুক্ত পরমাণু ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে অক্সিজেন আর ক্লোরিন অক্সাইড মুক্ত পরমাণু তৈরি করে। দেখো, আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে এটা এখান থেকে এটা তৈরি হয়। ওকে, এখন এই অক্সিজেন, এটাও মনে করো যে ইউভি লাইটের মানে Hµ দিয়ে আমরা যদি করি তাহলে সেও ভেঙে যায়। আবার এই ক্লোরিন অক্সাইড মুক্ত পরমাণু অক্সিজেন মুক্ত পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্লোরিন মুক্ত পরমাণু আর ওজোন তৈরি করে। দেখো, আমার ছিল একটা ক্লোরিন, সেখান থেকে অলরেডি একটা ওজোন সে ভেঙে এটা তৈরি করেছে। সেই ওজোন আবার সেই ক্লোরিন অক্সাইড আবার ক্লোরিন মুক্ত পরমাণু তৈরি করেছে। এই ক্লোরিন মুক্ত পরমাণু আবার ওজনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন আর ক্লোরিন অক্সাইড মুক্ত পরমাণু তৈরি করে। তার মানে একটা CFC মলিকুল অলরেডি দুইটাকে ভাঙছে, এবং এই ঘটনাটা অনেকবার ঘটতে থাকে। আমি তোমাদের বলতে পারি যে এই ঘটনাটা, একটা CFC মলিকুল প্রায় 5 লাখ ওজন অণুকে ভাঙতে পারে। ওকে, এবং এইভাবে ওজনের স্তর ধ্বংস হয়। মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমাদের ওজনের স্তর ক্ষয়ের কিছু প্রভাব আছে, সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা এখন আলোচনা করতেছি ওজোন স্তর ক্ষয়ের প্রভাবগুলো খুব আমাদের জানা দরকার, কারণ ওজোন স্তর ক্ষয় হলে আমাদের দৈনন্দিন জীবনে মানুষের উপর অনেক ধরনের প্রভাব পড়ে। আমাদের ক্যান্সারের রোগটার পরিমাণ বেড়ে যাবে। একটু দেখো কি বলছে, মানুষের উপর প্রভাব, যেহেতু ইউভি লাইট ওজোন স্তর সম্পূর্ণ অ্যাবজর্ব করে। যদি ওজোন স্তর না থাকে তাহলে ইউভি লাইট পুরোটা আমাদের পৃথিবীতে চলে আসবে, যার ফলে আমাদের কোষের DNA ও RNA কর্মক্ষমতা হ্রাস পাবে, যার ফলে বিভিন্ন ধরনের রোগ বালাই সৃষ্টি হবে। বিভিন্ন রোগবালাইয়ের মধ্যে দেওয়া আছে যেমন ব্রঙ্কাইটিস, শ্বাসনালীর প্রদাহ, ফুসফুসের বিভিন্ন রোগ, চোখের ছানি পড়া, আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া ইত্যাদি। এবং জীবজন্তুর উপর প্রভাব, অতি বেগুনি রশ্মির কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হবে, যার ফলে আমাদের খাদ্যের অভাব সৃষ্টি হবে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রাণীয় মাছের ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে বেঁচে থাকে। এখন যদি সালোক সংশ্লেষণ না হয় তাহলে সেগুলো কমে যাবে এবং তারা মারা যাবে। তো জলবায়ুর উপর প্রভাবও অত্যাধিক। কী প্রভাব হতে পারে? ইউভি লাইট যদি অ্যাবজর্ব না হয়ে পৃথিবীতে আসে তাহলে আমাদের পৃথিবীর
তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার ফলে বরফ গলে যাবে এবং বরফ গলে গেলে পানির উচ্চতা বৃদ্ধি পাবে। এটা একটা বড় সমস্যা তৈরি করবে। এগুলোই হলো ওজোন স্তর ক্ষয়ের ফল। আমাদের এগুলো মনে রাখতে হবে।